চীনের বাইডু কিংবা রাশিয়ান ইয়ানডেক্স, বিশ্বের বিভিন্ন দেশেরই নিজস্ব ভাষায় ইন্টারনেটের তথ্য খোঁজার জন্য আলাদা সার্চ ইঞ্জিন আছে। যদিও ব্যবহারকারীর দিক থেকে গুগল এখনও গ্লোবাল সার্চ ইঞ্জিন মার্কেট লিড করছে, তবে এ সকল দেশ ও ভাষাভিত্তিক সার্চ ইঞ্জিনগুলো বেশ জনপ্রিয়। এক দশক আগে বাংলাদেশেও পিপিলিকা নামে নিজস্ব ভাষায় একটি সার্চ ইঞ্জিন তৈরি করা হয়েছিল। পিপিলিকা একই সাথে বাংলাদেশের প্রথম এবং বিশ্বের সর্বপ্রথম বাংলা ভাষার সার্চ ইঞ্জিন। 2013 সালে যাত্রা শুরু করা এই সার্চ ইঞ্জিনটি ইনিশিয়ালি সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধানের পাশাপাশি জাতীয় তথ্য কোষের বিভিন্ন ডেটা খোঁজার সুবিধা প্রদান করলেও ধীরে ধীরে এতে আরও নতুন নতুন ফিচার যুক্ত হতে থাকে। এতে করে এই সার্চ ইঞ্জিনটিকে বেশ প্রমিজিং মনে হলেও আদতে পিপিলিকা কখনোই সেভাবে ইউজার অ্যাট্রাক্ট করতে পারেনি। ফলশ্রুতিতে এক পর্যায়ে এই সার্চ ইঞ্জিনটি সকল কার্যক্রমই বন্ধ করে দেওয়া হয়। ব্যবসার জন্য স্মার্ট ওয়েবসাইট দরকার, বিজনেস ওয়েবসাইট থেকে শুরু করে ই-কমার্স ওয়েবসাইট যেটাই হোক না কেন, 360 ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ রেলেভেন্ট ওয়েবসাইট তৈরি করে দিবে Mavic Digital। ফ্রি কনসালটেশনের জন্য এখনই যোগাযোগ করুন। (2004) সাল থেকে বাংলাদেশের তরুণদের মধ্যে অনলাইনে ব্লগিংয়ের ট্রেন্ড শুরু হয়। 2005 সালের শেষ দিকে বাংলা ভাষায় প্রথম ব্লগ সামওয়্যার ইন ব্লগ বা সামু ব্লগের আবির্ভাব ঘটলে বাংলায় ব্লগিংয়ের পরিমাণ বাড়তে থাকে। সে সময় তরুণরা সমসাময়িক, রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ব্লগ লিখত। ব্লগের পাশাপাশি সে সময় দেশের সংবাদ মাধ্যমগুলো অনলাইনে নিজেদের প্রেজেন্স বাড়াতে শুরু করে। দৈনিক পত্রিকাগুলোর মধ্যে দেশের বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো 2006 সালে নিজেদের ওয়েবসাইট লঞ্চ করে। এছাড়া সে বছরই দেশের প্রথম অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বিডি নিউজ 24 কার্যক্রম শুরু করে। ব্লগ এবং নিউজ পোর্টালগুলোর কল্যাণে অনলাইনে বাংলা ভাষায় কন্টেন্টের পরিমাণও বাড়তে থাকে। ব্লগিংয়ের পাশাপাশি 2008 সাল থেকে দেশে ইন্টারনেট ইউজারদের মধ্যে ফেসবুক ব্যবহারের প্রবণতাও বাড়তে শুরু করে। এদিকে দেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা বাড়তে থাকলে 2009 সালে বাংলা লায়ন ও কিউবির মতো ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে। ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি বাড়ার সাথে সাথে অনলাইনে নিউজ পোর্টালগুলো ইউজারদের জন্য বিভিন্ন কন্টেন্ট সার্ভ করা শুরু করে। কিন্তু অনলাইনে বাংলা ভাষায় কন্টেন্টের পরিমাণ বাড়লেও সার্চ ইঞ্জিনে বাংলা ভাষায় এসব কন্টেন্ট খুঁজে পাওয়াটা বেশ কষ্টসাধ্য ছিল। এদিকে 2012 সালে দেশের মোবাইল অপারেটরগুলো 3G সেবা লঞ্চ করতে শুরু করে, যার কারণে দেশে মোবাইল ইন্টারনেট অ্যাডপশনের পরিমাণ র্যাপিড হারে বাড়তে থাকে। মোবাইল ইন্টারনেটের পাশাপাশি 2013-14 সাল থেকে দেশের বিভিন্ন শহরে এলাকাভিত্তিক আইএসপিদের কল্যাণে ব্রডব্যান্ড ইউজার সংখ্যাও বাড়তে শুরু করে। কিন্তু টেক জায়ান্ট গুগল ততদিনে সার্চ ইঞ্জিনে বিশ্বব্যাপী ডমিনেট করতে থাকলেও প্রায় সময় বাংলা ভাষায় যে কোনো সার্চে ইরেলেভেন্ট সার্চ রেজাল্ট এবং ওয়েবসাইট সাজেশন দেখাত। এদিকে বাংলা ভাষায় ব্লগ ও নিউজ পোর্টালগুলোর কন্টেন্টের পরিমাণ বাড়তে থাকায় এবং দেশে ইন্টারনেট ইউজারের সংখ্যা বাড়তে থাকায় 2009 সালের দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্টমেন্টের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রুহুল আমিন বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিন ডেভেলপ করার কথা চিন্তা করেন। যার ধারাবাহিকতায় শাবিপ্রবির সিএসসি ডিপার্টমেন্টের কিছু শিক্ষার্থী তার সাথে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ডেভেলপ করার প্রজেক্টে যোগ দেয়। প্রজেক্টের পরিচালক হিসেবে সার্বিক তত্ত্বাবধান করছিলেন শাবিপ্রবির প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবাল। একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক ভলান্টিয়ার প্রজেক্ট হিসেবে পরিচালিত হয় শুরু থেকেই ডেভেলপার সংকটে ভুগছিল প্রজেক্টটি। এরপরও শাবিপ্রবির সিএসসি ডিপার্টমেন্টের 11 জন শিক্ষার্থীর ডেডিকেশনে শেষ পর্যন্ত 2013 সালে প্রজেক্টটি সম্পন্ন হয়। এই সময় পুরো প্রজেক্টটির অর্থায়ন ও ডিস্ট্রিবিউশনে সার্বিক সহায়তায় ছিল গ্রামীণফোন আইটি। 2013 সালের 13 এপ্রিল সন্ধ্যায় পহেলা বৈশাখ 1420-এর প্রাককালে ঢাকার রূপসী বাংলা হোটেলে দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকার বেটা ভার্সনটি লঞ্চ করা হয়। সার্চ ইঞ্জিনটিতে ইউজার বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই সার্চ করতে পারত। পিপিলিকার কারিগরি দিক নিয়ে কাজ করা শাবিপ্রবির সহকারী অধ্যাপক রুহুল আমিনের মতে পিপিলিকায় বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং বাংলা সার্চের জন্য সার্চ ইঞ্জিনটিতে একটি নতুন বাংলা অভিধান যুক্ত করা হয়েছিল, যার কারণে ব্যবহারকারী যদি ভুল বানানেও সার্চ করত তাহলে পিপিলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানানে সার্চ এক্সিকিউট করে ইউজারকে রেলেভেন্ট সার্চ রেজাল্ট প্রোভাইড করতে পারত। ইনিশিয়ালি সার্চ ইঞ্জিনটিতে যে কোনো ধরনের সংবাদ, ব্লগ, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধানের পাশাপাশি জাতীয় তথ্য কোষের বিভিন্ন তথ্য খুঁজে পাওয়ার সুবিধা ছিল। এছাড়া পিপিলিকার সংবাদ অনুসন্ধান বিভাগটি সাধারণ সার্চ, লোকেশন ভিত্তিক সার্চ এবং ক্যাটাগরি ভিত্তিক সার্চ এই 3টি ভাগে বিভক্ত ছিল। যদিও লোকেশন ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক সার্চ শুধুমাত্র বাংলার জন্য উন্মুক্ত ছিল। 2013 সালের নভেম্বর মাসে সার্চ ইঞ্জিনটিতে আরও বেশ কিছু নতুন ফিচার ও সার্ভিস অ্যাড করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি ছিল শীর্ষ খবর এবং থ্রু দ্য লেন্সের ফটোগ্রাফি ফিচার।
পিপিলিকার শীর্ষ খবর ফিচারটিতে বিভিন্ন পত্রিকার খবর সময় ও গুরুত্বের ভিত্তিতে সাজানো থাকত। একই খবর বিভিন্ন পত্রিকায় কিভাবে এসেছে তা জানা যেত এবং আবহাওয়া বার্তাও পাওয়া যেত। এই ফিচারটি ব্যবহার করে ইউজাররা দৈনিক ঘটে যাওয়া শীর্ষ খবরগুলো সহজে একই জায়গায় পেয়ে যেত। এর পাশাপাশি বাংলাদেশের সকল নবীন ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশের প্রিমিয়াম ফটোগ্রাফি সোসাইটি থ্রু দ্য লেন্সের বিভিন্ন ছবি সার্চ ইঞ্জিনটিতে পাবলিশ করা হতো। এছাড়া 2014 সালের একটি রিপোর্ট থেকে জানা যায় সার্চ ইঞ্জিনটিতে পরবর্তী সময়ে কমিক্স পড়া, রেডিও ও গান শোনার মতো ফিচারগুলো যুক্ত করার কথাও জানানো হয়েছিল। পরবর্তীতে 2016 সালে সার্চ ইঞ্জিন পিপিলিকার সাম্প্রতিক খবর, লাইব্রেরি, কেনাকাটা, জব সার্চ, বাংলা বানান সংশোধনী ও বাংলা ডিকশনারির মতো ফিচারগুলো অ্যাড করা হয়েছিল। 2021 সাল পর্যন্ত সার্চ ইঞ্জিনটি মোটামুটি পর্যায়ে রান করলেও বর্তমানে তা একেবারেই বন্ধ হয়ে আছে। কিন্তু ঠিক কী কারণে দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা হারিয়ে গেল? সার্চ ইঞ্জিনের কথা বলতে গেলেই চলে আসবে গুগলের একচ্ছত্র আধিপত্যের কথা। স্ট্যাট কাউন্টারের তথ্যসূত্রে 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত গ্লোবাল সার্চ মার্কেট শেয়ারে প্রায় 93% নিয়ে গুগল সবার শীর্ষে অবস্থান করছে। তবে সার্চ মার্কেটে গুগলের এই ডমিনেশন কিন্তু কোম্পানিটি শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিন থেকেই অ্যাচিভ করেনি। ভিজুয়াল ক্যাপিটালিস্টের 2018 সালের একটি তথ্যসূত্রে ইন্টারনেটের টোটাল সার্চ মার্কেটে প্রায় 63% সার্চ google.com-এ করা হলেও প্রায় 23% নিয়ে সেকেন্ড পজিশনে ছিল গুগল ইমেজ সার্চ। এছাড়া সার্চ মার্কেটে 4% বেশি সার্চ হতো ইউটিউবে এবং 1% বেশি সার্চ হতো গুগল ম্যাপসে। আর গুগলের এই সবগুলো প্রোডাক্টের মাধ্যমেই কোম্পানিটি গত এক দশক ধরে বিশ্বের সার্চ মার্কেট ডমিনেট করছে। অবশ্য বিশ্বব্যাপী সার্চ মার্কেটে গুগলের ডমিনেন্স থাকলেও চীন ও রাশিয়ার ক্ষেত্রে অবস্থা আবার বেশ ভিন্ন। চীনে 60% বেশি শেয়ার নিয়ে বাইডু মার্কেট লিড করছে, অন্যদিকে রাশিয়াতে গুগলকে ছাড়িয়ে ইয়ান্ডেক্স বর্তমানে 54% মার্কেট শেয়ার নিয়ে লিডিং পজিশনে রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি তথ্যসূত্রে বিগত 25 বছরে গুগল 600 বিলিয়ন ওয়েব পেজের একটি বিশাল ইন্ডেক্স তৈরি করেছে, যা বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ইন্ডেক্স। অন্যদিকে 200 বিলিয়ন ওয়েব পেজ নিয়ে মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন ইন্ডেক্স বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ। এমনকি বিশ্বে শুধুমাত্র এই দুটি কোম্পানি প্রতি বছর নিজস্ব সার্চ ইনফ্রাস্ট্রাকচার মেইনটেইন ও ডেভেলপের পেছনে কয়েকশো মিলিয়ন ডলার খরচ করছে। সার্চ ইঞ্জিন মার্কেটে কম্পিট করার জন্য নিজস্ব সার্চ ইন্ডেক্স থাকাটা গুরুত্বপূর্ণ হলেও গুগল কিংবা মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট না হলে নিজস্ব ইন্ডেক্স তৈরি করা যে কোনো কোম্পানির জন্য বেশ দুরূহের একটি কাজ। কেননা ইন্টারনেটে থাকা এত তথ্যকে স্টোর করে তা থেকে একটি ইন্ডেক্স তৈরি করতে প্রয়োজন প্রচুর স্টোরেজ এবং কম্পিউটিং পাওয়ার। এ ধরনের স্টোরেজ এবং কম্পিউটিং পাওয়ার চাহিদা মেটাতে দুটি কোম্পানির পুরো বিশ্বের বিভিন্ন লোকেশনে রয়েছে বেশ কিছু ডেটা সেন্টার। এ ধরনের ডেটা সেন্টার স্থাপনের জন্য প্রয়োজন প্রচুর ইনভেস্টমেন্ট, যার কারণে বর্তমানে বিশ্বের বেশিরভাগ সার্চ ইঞ্জিন কোম্পানি নিজস্ব ইন্ডেক্স ডেভেলপ করা বাদ দিয়ে বিং কিংবা গুগল থেকে সার্চ রেজাল্ট এগ্রিগেট করেই তার নিজেদের ইউজার বেসকে শো করে থাকে। যেমন ইয়াহু এবং ইকুশিয়ার মতো সার্চ ইঞ্জিনগুলো বিংয়ের সার্চ রেজাল্ট ব্যবহার করে এবং ডাকডাকগো একই সাথে বিং এবং গুগল দুটি কোম্পানির সার্চ রেজাল্ট ব্যবহার করছে। বাংলাদেশের সার্চ ইঞ্জিন পিপিলিকা মূলত একটি ইউনিভার্সিটি প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করেছিল, যেখানে কিছু স্টুডেন্ট ভলান্টারি ডেভেলপার হিসেবে প্রজেক্টটিতে কাজ করেছিল। কমার্শিয়াল প্রজেক্ট না হওয়ার কারণে সে সময় পিপিলিকার জন্য পর্যাপ্ত ফিনান্সিয়াল ব্যাকআপও ছিল না। তাছাড়া প্রজেক্টটি যদি কমার্শিয়ালভাবেও রান করা হতো, তারপরেও নিজস্ব সার্চ ইঞ্জিন ইনফ্রাস্ট্রাকচার তৈরি ও তা মেনটেন করার মতো যথেষ্ট ফান্ড পাওয়া পিপিলিকার জন্য সম্ভব ছিল না। কেননা 2006 সালের পর থেকেই গুগল সার্চ ইঞ্জিন মার্কেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। সে সময় গুগলের কম্পিটিটর কোনো সার্চ ইঞ্জিনের জন্য ইনভেস্টমেন্ট পাওয়াটা এক প্রকার অসম্ভবই বলা চলে। অন্যদিকে পিপিলিকা শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্যই তৈরি করা হয়েছিল। এরকম নিশ মার্কেটের জন্য টার্গেট করে বানানো কোনো সার্চ ইঞ্জিন আসলে কমার্শিয়ালি ভায়াবল হতো না। চায়নার বাইডু এবং রাশিয়ার ইয়ান্ডেক্স গুগলের সাথে পাল্লা দিয়ে টিকে থাকার পেছনে অন্যতম কারণ ছিল দেশ দুটির ইন্টারনেটে সরকারের কঠোর মনিটরিং এবং ইনিশিয়ালি গুগলের মতো সার্ভিসকে সেসব দেশে অপারেশন পরিচালনা ব্যান করা। কিন্তু বাংলাদেশের সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখতে গুগলের অপারেশনে কোনো বাধা দেয়নি, যার কারণে পিপিলিকারও একটি ভায়াবল বিজনেস হয়ে ওঠার সম্ভাবনা ছিল না বললেই চলে। এছাড়া পিপিলিকা লঞ্চ হওয়ার পর সার্ভিসটি নিয়ে তেমন কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিও চালানো হয়নি। মূলত পেপার পত্রিকায় পিপিলিকা নিয়ে যেসব নিউজ হয়েছে তা থেকে দেশের টেক এনথুজিয়াস্ট অল্প কিছু মানুষ ছাড়া বেশিরভাগ সাধারণ মানুষই পিপিলিকা নিয়ে জানত না এবং তাদেরকে জানানোর জন্য কোনো মার্কেটিং ও প্রমোশনাল অ্যাক্টিভিটি রান করেনি। যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য মুখ্য চ্যালেঞ্জটি থাকে ইউজারদের তাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ করা। গুগলের ক্রোম এবং মাইক্রোসফটের এজের মতো নিজস্ব একটি ইন্টারনেট ব্রাউজার আছে, যেখানে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিনটি ডিফল্ট হিসেবেই দেওয়া থাকে। আবার যে সকল ব্রাউজারের নিজস্ব ডিফল্ট সার্চ ইঞ্জিন নেই, গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান সেসব ব্রাউজারগুলোর সাথে ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার জন্য এগ্রিমেন্ট থাকে। গ্লোবাল টেক জায়ান্ট অ্যাপলের ব্রাউজার সাফারি ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে রাখার জন্য 2021 সালে অ্যাপলকে প্রায় $15 বিলিয়ন পে করেছিল গুগল।
আবার আরেক ব্রাউজার কোম্পানি মজিলার ফায়ারফক্স ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহারের জন্য টেক জায়ান্ট গুগল $450 মিলিয়ন পে করেছে। এমনকি ভ্যালুয়েশনের দিক দিয়ে গুগল থেকেও এগিয়ে থাকা মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট ও অন্যান্য ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার রেসে ফিনান্সিয়ালি গুগলের সাথে কম্পিট করতে পারছে না। এদিকে বিশ্বের বেশিরভাগ রিনাউন্ড ব্রাউজারগুলোতেই ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহার হওয়ার কারণে ইউজাররা সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই বেশি প্রিফার করে। একই চিত্র দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারগুলোর মধ্যে গুগলের নিজস্ব ব্রাউজার ক্রোম রয়েছে শীর্ষ অবস্থানে। এছাড়া অপেরা মিনি, ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, ব্রেভ এই প্রতিটি ব্রাউজারেরই ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল হয়। বাংলাদেশেও সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকেই বেশি প্রেফার করা হয়। সেদিক থেকে কনসিডার করলে বাংলাদেশের মার্কেটেও বেশিরভাগ ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বিপক্ষে পিপিলিকা সফল হওয়ার আদতে কোনো চান্সই ছিল না। এ ধরনের অ্যাগ্রেসিভ প্র্যাকটিসের পাশাপাশি গুগল নিজেদের ইকোসিস্টেম তৈরির মাধ্যমে মার্কেটে মনোপলি ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। গুগল সার্চ দিয়ে যাত্রা শুরু করার পর কোম্পানিটি 2004 সালে জিমেল, 2005 সালে ম্যাপস, 2006 সালে ক্যালেন্ডার এবং ডক্স ইন্ট্রোডিউস করার পাশাপাশি একই বছরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবকে অ্যাকোয়ার করে 2008 সালে গুগল ক্রোম এবং বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস ইন্ট্রোডিউস করেছে, যেগুলোর সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারই ডিফল্ট এবং ব্রাউজারটির মোবাইল সেন্ট্রিক বিভিন্ন ফিচারের কারণে ইউজাররাও ডিফল্ট ক্রোম ব্রাউজারই প্রিফার করে। খুব কম ইউজারই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে ক্রোমের বদলে অন্য কোনো ব্রাউজার ইউজ করে। ইনফ্যাক্ট সার্চ ইঞ্জিন মার্কেটের ডমিন্যান্সের কারণে প্রতিবারই নতুন প্রোডাক্ট বা সার্ভিস রিলিজের মাধ্যমে গুগল একই সাথে প্রচুর পরিমাণে ইউজারদের অ্যাট্রাক্ট করতে পারত। যেহেতু ইউজাররা গুগলের বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছিল, সেহেতু কোম্পানিটির কাছে একই সাথে মিলিয়ন মিলিয়ন ইউজারের ডেটারও অ্যাক্সেস ছিল, যা ব্যবহার করে কোম্পানিটি নিজস্ব প্রোডাক্ট এবং সার্ভিসগুলো ফার্দার ডেভেলপ করেছে, যেখানে ফাংশনালিটির পাশাপাশি ইউজার এক্সপিরিয়েন্সও জোর দেওয়া হয়েছে। ফলে ওভার দ্য টাইম কোম্পানিটি একটি ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে। ইনফ্যাক্ট বিশ্বজুড়ে একজন ইউজার যে ডিভাইসই ব্যবহার করুক না কেন, বেশিরভাগ ইউজারই গুগলের অন্তত একটি প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে থাকে। অন্যদিকে একটি ইউনিভার্সিটি প্রজেক্ট হিসেবে পিপিলিকা শুরুতে শুধুমাত্র সার্চ রেজাল্ট প্রোভাইড করার দিকে বেশি ফোকাস করেছিল। এছাড়া সার্চ ইঞ্জিনটিতে শীর্ষ খবরের মতো ফিচারের পাশাপাশি পরবর্তীতে জব সার্চ এবং শপিংয়ের মতো ফিচারগুলো যুক্ত করা হয়। কিন্তু গুগলের ইকোসিস্টেমের কাছে এই ফিচারগুলো আসলে ইউজারদেরকে নতুন এই সার্চ ইঞ্জিনটির প্রতি আকর্ষিত করতে সেভাবে সফল হয়নি। 2010-এর দশকের শুরুর দিকে গুগল বাংলা সার্চের বিপরীতে রেলেভেন্ট রেজাল্ট প্রোভাইড করতে না পারলেও ততদিনে কোম্পানিটি সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরির পেছনে কাজ করে যাচ্ছিল। সে সময় 25 কোটিরও বেশি মানুষের ভাষা হিসেবে বাংলার অবস্থান বিশ্বের 7ম হওয়া সত্ত্বেও এদের মধ্যে বেশিরভাগের কাছেই তখন ইন্টারনেটে অ্যাক্সেস ছিল না। সে সময় ভারতে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ছিল প্রায় 9 কোটি, যেখানে 2009 সালে 3G সার্ভিস লঞ্চ করা হয়। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি বাংলা ভাষায় কথা বলা জনসংখ্যার একটি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে 3G সার্ভিসের যাত্রা শুরু হয় 2011 সালে। এদিকে ইন্টারনেটে বাংলা ভাষাভাষী ইউজার বেস প্রতিনিয়তই বাড়তে থাকায় 2015 সালে গুগল বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি এবং গুগল ডেভেলপার গ্রুপের সাথে সম্মিলিতভাবে একটি ক্যাম্পেইন রান করে, যেখানে গুগল ট্রান্সলেটরে 7 লক্ষ বাংলা শব্দ যুক্ত করা হয়েছিল, যা শেষ পর্যন্ত বাংলায় সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম ইমপ্রুভ করতে গুগলকে ব্যাপকভাবে সহায়তা করেছিল। এদিকে বাংলা ভাষায় রেলেভেন্ট রেজাল্ট নিয়ে সমস্যার সমাধানে 2017 সালের মার্চ মাসে গুগল বাংলা ভাষায় নলেজ গ্রাফ লঞ্চ করে। ফলে বাংলা ভাষায় যে কোনো কিছু সার্চ করলে সেই কিওয়ার্ড থেকে রেলেভেন্ট রেজাল্ট শো করতে শুরু করে। এছাড়া সে বছরের অগাস্ট মাস থেকে গুগল তাদের ইউজারদের সার্চিংকে আরও এফিশিয়েন্ট ও কনভিনিয়েন্ট করতে বাংলা থেকে শুরু করে উর্দু, গুজরাটি, কান্নাড়া এবং মালায়ালাম সহ মোট 8টি ইন্ডিক ল্যাঙ্গুয়েজে ভয়েস সার্চ সিস্টেম লঞ্চ করে। এমনকি বর্তমানে গুগল বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক ভাষাও রেকগনাইজ করতে পারে। গুগল থেকে এ ধরনের কনভিনিয়েন্স এবং রেলেভেন্ট সার্চ রেজাল্ট পাওয়া যাচ্ছে বিধায় শুধুমাত্র বাংলা ভাষায় সার্চ করার জন্য পিপিলিকার মতো আলাদা সার্চ ইঞ্জিন ব্যবহারের প্রয়োজনীয়তা আসলে নেই, যার কারণে একসময় বন্ধ হয়ে যেতে হয় এই সার্চ ইঞ্জিনটিকে। গুগলের মতো টেক জায়ান্টের বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিসের কাছে বিশ্বের অনেক সার্ভিসকেই পরাস্ত হয়েছে। যেমন স্মার্টফোনে বাংলা লেখার জন্য জনপ্রিয় অ্যাপ রিদমিক বর্তমানে গুগলের নিজস্ব জিবোর্ডের সাথে কম্পিট করছে। যদিও জিবোর্ড এখনও রিদমিকের মতো কনভিনিয়েন্ট হয়ে ওঠেনি, কিন্তু গুগলের মতো জায়ান্টের সামনে রিদমিক কীভাবে নিজেদের অস্তিত্ব ধরে রাখবে এটাই এখন দেখার বিষয়।